ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমারও খুব ভালো লাগছে, যেহেতু আমি পিওর ব্রিড নিয়ে একদম কাজ করি। আমার যেটা টেনশন থাকে বাচ্চার জল চেঞ্জ হয়, যেটা সবথেকে রিস্কের ব্যাপার। কন্ডিশন অনুযায়ী আমি সাজেস্ট করি শি টজুর ফুড না রাখা। সেই জন্য আমার মিনিমাম প্রাইস আমি স্টার্ট করি। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আট হোক মোনা ক্যাম্পেইন। আজকে আরেকটা সিজন নিয়ে ভিডিও করতে এসেছি কলকাতার বুকে, এবং আমাদের সামনে যিনি আছেন তার সাথে ডেফিনেটলি আমরা আলোচনা করব, তার সম্পর্কেও জানবো, তার টোটাল এক্সপিরিয়েন্স, তার জার্নিটা নিয়ে জানবো। তবে তার আগে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি, যে যারা এখনো ফেসবুকে আমাদের গ্রুপটা ফলো করেনি, অরেলস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের গ্রুপ জয়েন করতে পারেন। সেখানে রেডিমেড সাজেশন এবং গাইডেন্স আপনারা পেয়ে যাবেন। তো নাও ওভার টু ইউ দিদি। প্রথমে বলবো যে আট হোক মোনা ক্যাম্পেইন সম্পর্কে তোমার যদি ওপিনিয়ন কি বা তোমার ভিউজ কি একটু যদি শেয়ার করো। আট হোক মোনা ক্যাম্পেইনে পার্ট হয়ে আমি আজকে খুব খুশি, কারণ এই ভিডিওগুলো আমি দীর্ঘদিন ধরে দেখছিলাম, এবং আমি যেহেতু শি টজু করি, আমি শি টজু সম্পর্কেই জানি, আদার্স ব্রিড সম্পর্কে হয়তো আমি অতটা জানি না। এবং সেখান থেকে আমি অনেক ব্রিড সম্পর্কে প্রপার জানতে পেরেছি যে এই ব্রিডের এই প্রবলেম হতে পারে, বা এই ব্রিড আমি কার কাছ থেকে নিলে আমি আর ঠকবো না। এই ক্যাম্পেইনিংটা এই জন্য আমার খুব পছন্দ হয়েছে, এবং এদের প্রত্যেকটা ভিডিও আমি ফলো করি, এবং প্রত্যেকটা ভিডিওতেই আমার কমেন্টস থাকে। আজকে আমি সেই ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমারও খুব ভালো লাগছে, যেহেতু আমি পিওর ব্রিড নিয়ে একদম কাজ করি। আমি চাই এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ প্রত্যেকটা ব্রিড সম্পর্কে জানুক। যখন মানুষ কোনো ব্রিড কিনতে যায় তখন তার সম্পর্কে সম্পূর্ণ নলেজ নিয়ে তবেই মানুষের যাওয়া উচিত। আপনি যে কোনো ব্রিড সম্পর্কে যদি এখানে জানতে চান, আপনি যদি কোনো রকম কমেন্টস করেন, আমার মনে হয় এই ক্যাম্পেইনিং থেকে আপনি সেই হেল্পটা পাবেন, যে আমি এই ব্রিডটা নিতে চাই বা এই ব্রিডটা সম্পর্কে জানতে চাই। আর আজকে আমি এসেছি মানে শি টজু সম্পর্কে এই ক্যাম্পেইনের মাধ্যমে কিছু জানাতে। থ্যাংক ইউ দিদি। আমি প্রথমে যেটা বলবো যে তোমার জার্নিটা যদি একটু শর্টে বলো, কারণ সবাই যারা দেখছে তারা যাতে জানতে পারে, এবং তোমার লোকালিটি এবং টোটাল তোমার ইনফরমেশনটা যদি একটু শেয়ার করো। আমি শি টজু যখন নিয়েছিলাম, আমার জাস্ট পছন্দ হয়েছিল বলে আমি ব্রিডটা সম্পর্কে অনেক পড়াশোনা করেছিলাম নেওয়ার আগে, কারণ আমি জেনেছিলাম ব্রিডটার মেনটেনেন্স খুব হাই। আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ একটা ব্রিড নিজের কাছে আনা মানে নিজের সন্তানকে আনা, তাকে কোনো রকম অবহেলা না করা। এবং আমি শি টজু নিয়ে অনেক পড়াশোনা করার পর, শি টজু আমার 3 বছর আগে ব্রিডিং পারপাসে আমি আনিনি, আমি এনেছিলাম আমার বাড়ির জন্য। কিন্তু আস্তে আস্তে আমি দেখলাম যে ওদের ছোট থেকে আস্তে আস্তে বড় করতে আমার খুব ভালো লাগে। তখন আমি ভাবলাম যে যদি আমি এরকম, আমি যেরকম এনে আনন্দ পেয়েছি, আমি যদি আদার্স কোনো ফ্যামিলিকে এরকম আনন্দটা দিতে পারি, আর এই কাজটা করতে আমি খুব ভালোবাসি, আমার সেটা আমি আস্তে আস্তে ফিল করলাম। এবং তারপরে আমি আমার ফার্স্ট শি টজু মোমো আমি নিয়েছিলাম কলকাতা থেকে। সেকেন্ড হচ্ছে মোগলিকে আনাই আমি বাইরে থেকে। মোগলিকে আনার পরে আমার মানে মেটিং ফার্স্ট ডে দিয়ে শুরু হয়। আজকের যারা আপনারা দেখছেন তাদেরকে বলি, ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আপনারা যারা দেখছেন তাদের বিভিন্ন রকম এক্সপেকটেশনস থাকে। কেউ কেউ চান যে আমি শো লেভেলে যাব, কেউ কেউ চান যে না আমি জেনুইন ব্রিড চাইছি বা আমি বাড়িতে রাখার জন্য নেবো। তো আমার মনে হয় আমার চ্যানেলের পুরোনো ভিডিও এবং আজকের ভিডিওটা দুটোই আপনাদের কাজে লাগবে যারা দেখছেন। দিদি, যেহেতু তুমি বললে যে বড় করতে ভালো লাগে, আজকে যে প্রশ্নটা আমি নিয়ে এসেছি আমার এইখান থেকেই, যে প্রচুর কমেন্টস এবং প্রচুর রেসপন্স আসে যে আমি প্রথম দিন আনা থেকে 6 মাস বা 8 মাস এই একটা বয়সের মধ্যে বড় করার ক্ষেত্রে অনেক কমপ্লিকেশন ফেস করে। তো তোমার কাছে আমি জানতে চাইবো, তুমি যদি এই ফেজটার কিছু গাইডেন্স বা টিপস দাও যে আপনারা এইগুলো করবেন এবং এগুলো একদমই করবেন না। আমার মনে হয় আজকে যে ভিডিওর উদ্দেশ্যটা এটা অনেকটা সলভ হবে। বাচ্চা নেয়ার পরে আমি ফার্স্ট যেটা বলি, আমার তরফ থেকে আমি ভেট দেখিয়ে দিই, কিন্তু আমি তাও তাদের মানে যেহেতু তাদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে, আমি সবসময় নিয়ে যাওয়ার পরে বলি আপনি একবার ভেট দেখিয়ে নেবেন, কারণ আমি যে ধরনের ওষুধ খাওয়াচ্ছি সেটা সেই ভেটের নাও মনে হতে পারে। আমি যখন বাচ্চা দিই, বাচ্চা প্রপার খাবার যে কোনো ধরনের ফুড, সেটা ফার্মিনা হোক, রয়্যাল ক্যানিন হোক বা ভাত চিকেন হোক, বাচ্চা সেটা খেয়ে অভ্যস্ত থাকে। আমার যেটা টেনশন থাকে বাচ্চার জল চেঞ্জ হয়, যেটা সব থেকে রিস্কের ব্যাপার। এবং ওই জন্য আমি সবসময় বলি যাওয়ার পরে আপনারা কয়েকদিন 10 দিন 12 দিন ফোটানো জল খাওয়ান, তাতে সে ওখানকার জলের সঙ্গে আস্তে আস্তে ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়। এর মধ্যে আপনারা ভেট কনসাল্ট করে নিলে এবং সেই সময় ভেট আপনাদের সাজেস্ট করে দেবে। আমি নিয়ে যাওয়ার পরই বলবো না কখনো স্নান করাবে। ডিএইচপিপি অবধি অনেকেই ওয়েট করতে চায় না। ডিএইচপিপিটা 55 ডেজ 60 ডেজে আমরা করে থাকি। আমি বলি 60 ডেজে বাচ্চা নিলে বাচ্চা মোটামুটি পুরোপুরি রেডি থাকে। ডিএইচপিপির একটা ডোজ করে দেওয়া হয়, সেকেন্ড ডোজটা আমি বলি আপনারা ভেট দেখে তার সাজেশন অনুযায়ী নিয়ে নেবেন। এবার নিয়ে যাওয়ার পর একটা বাচ্চার ক্যালসিয়াম আয়রন কতটা লাগবে সেটা ডাক্তার সাজেস্ট করে দেয়। এখানে একটা ছোট যদি আমি শেয়ার করি সবাইকে যারা ভাবছেন যে আমি বাচ্চা নিয়ে যাচ্ছি, আপনারা ডেফিনেটলি আপনার ব্রিডার থেকে ইনফরমেশন
নিন সে কি খাচ্ছে সেটা মেনটেন করুন, ওভারনাইট চেঞ্জ করবেন না, সেক্ষেত্রেও বাচ্চারা অনেক সময় লুজ মোশন বা বাকি জিনিসের ইস্যুগুলো হয়। আর থার্ডলি নিজের শখে আহ্লাদে ক্যালসিয়াম খাওয়াবেন না, প্রচুর বাচ্চার হাইপার ক্যালসিমিয়া হচ্ছে এবং তাতেও কিন্তু অনেক ইস্যু ফেস করতে হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখুন, নিয়ে যাওয়ার পরে অতি অবশ্যই একটা ভেটেরিনারি কনসালটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বাচ্চা নেবার আগে নিয়ারেস্ট জায়গায় একজন প্রপার ভেট দেখে রাখুন, তাতে পরে গিয়ে হ্যাজার্ডগুলো ফেস করতে হবে না। দিদি একটা জিনিস জিজ্ঞাসা করবো, রিসেন্টলি যা হিউমেড কন্ডিশন আমাদের কলকাতা স্পেশালি বা ওয়েস্ট বেঙ্গলে, এখানে এই ধরনের ব্রিডের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোট রাখা। কারণ যারা একটু ফ্যাসিনেটেড রিগার্ডিং কোট, তারা অনেক সময়তেই ব্রিডটার প্রতি আকৃষ্ট হয় কোটের জন্য। তো বাট এখানে ক্লাইমেটে বাচ্চাগুলো কষ্টও পায়, কারণ 24 ঘন্টা এসিতে সবার রাখার পরিস্থিতি হয় না। তো কোট রাখার ক্ষেত্রে বা না রাখার ক্ষেত্রে তোমার সাজেশন কি? তোমার কি মনে হয় যে এতে কোনো অসুবিধা বা সুবিধা অসুবিধা যদি দুটোই বলো। কোট রাখলে শিটসু অবশ্যই সুন্দর লাগে, তবে আমাদের ওয়েদার কন্ডিশন অনুযায়ী আমি সাজেস্ট করি শিটসুর কোট না রাখা। কারণ আমার যখন কোট ছিল আমি প্রচুর প্রবলেম ফেস করেছি। আমাদের উইকলি মানে বলতে গেলে 2 থেকে 3 দিন গ্রুমিংটা করতে হতো এবং সেটা কিন্তু সবার পক্ষে পসিবল না। এবং তাতে কি হয়, কোটগুলোতে জট পড়ে এবং তাতে তাদের ভেতরের যে স্কিনটা সেটা ঘামতে থাকে। 24 ঘন্টা আমাদের অনেকে সবার বাড়িতেই হয়তো সেন্ট্রাল এসি নেই, সেটা সম্ভব হয় না। ওরা যেহেতু ঠান্ডার দেশে, সেহেতু ওদের এই যে ঘামতে থাকে তখন দেখবেন ওরা ইচিং করতে মানে চুলকাতে থাকে জায়গাগুলো এবং সেখান থেকে ওদের র্যাশ হয় এবং তারপরে ওরা সেই জায়গাটাকে কামড়াতে থাকে। এবার যাদের শোয়ের জন্য লাগে তারা তো কোট রাখবে, কিছু করার নেই। এবং সেক্ষেত্রে আমি বলবো তখন গ্রুমার সাজেস্ট করব, গ্রুমার দিয়ে তখন মান্থলি মেনটেন করতে হবে এবং সেটা একটু এক্সপেন্সিভ। জেনারেলি এই ধরনের ব্রিডের ফুড কস্ট অনেক কম হয়, ওভারঅল মেনটেনেন্স কস্টের মধ্যে সব থেকে কস্টলিয়েস্ট কস্ট যেটা পড়ে সেটা হচ্ছে গ্রুমিং এবং মেনটেনেন্স কস্টের মধ্যে সেটাই সব থেকে বেশি, কারণ খাওয়া এবং সমস্ত কস্ট কিন্তু ওভারঅল কম হয়। একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস আপনার থেকে জানতে চাইবো এর সাথে, সেটা হচ্ছে যে দিদি রিসেন্টলি আমার পরিচিত এক মহলে সাডেনলি জানতে পারি বাচ্চাটা প্রচন্ড ভমিট করছে, পরে জানতে পারি যে ডিওয়ার্মিং প্রপার টাইমে করে না। তো ডিওয়ার্মিং প্রায়োরিটি কতটা তুমি মানে তোমার থেকে যারা বাচ্চা নেয় কতটা নাও বলো এবং কি গ্যাপে বলো, এটা ডিটেলসটা যদি শর্টে বলতে। ডিওয়ার্মিং বলতে গেলে আমি বলবো এটা যে কোনো ব্রিডের জন্য থেকে বেশি ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেশনের ডেট কিন্তু 10 দিন 15 দিন পিছলে কিছু হয় না। ডিওয়ার্মিং এর ডেট আমি সাজেস্ট করব 1-2 দিনও যেন না পিছয়। আপনি অ্যালার্ম দিয়ে রাখুন যদি ভুলে যান, কিন্তু ডিওয়ার্মিং যদি আপনি ঠিকমতো না করেন আপনার বাচ্চার পুরো হেলথের ওপর তার এফেক্ট পড়বে। আপনার বাচ্চা ঠিকমতো বাড়বে না, তার ভমিটিং টেন্ডেন্সি হবে, তার মেজাজ খারাপ থাকবে, সে কোনো ফুড হজম করতে পারবে না। এবং আমিও যেহেতু অনেক বাচ্চা বড় করি আমিও ভুলে যেতে পারি, এই জন্য আমি সবসময় অ্যালার্ম দিয়ে রাখি। যে কোনো ব্রিডের ক্ষেত্রে ডিওয়ার্মিং ভীষণ মাস্ট। এবং ওদের যে অণুগুলো থাকে মানে যে কৃমিগুলো, সেগুলো কিন্তু আমাদের মানুষের দেহেও ঢুকতে পারে। এটা আমাদের অনেক সময় ধারণা ছিল যে ওদের কৃমি আমাদের ক্ষতি করে না, না এটা হয় না, এটা কিন্তু আমাদের শরীরের মধ্যেও ঢোকে। আর একটা ছোট্ট ইনফরমেশন চাইবো, সেটা হচ্ছে যে রিগার্ডিং ক্যাটারাক্ট ইস্যু, চোখের একটা সমস্যা হয় এবং যারা ফার্স্ট টাইম ওনার তারা সব থেকে আগে এটা প্রবলেম ফেস করে। যারা আগে কোনোদিন হ্যান্ডেল করেছে এই ধরনের ব্রিড, শুধু সিজু নয়, যে কোনো স্মল ব্রিড সে পমেরেনিয়ানও হয়, তো যারা ফার্স্ট টাইম নেয় তারা মেজরলি এই ইস্যুগুলো ফেস করে। তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু হচ্ছে ক্যাটারাক্ট ইস্যু। এটার জন্য তুমি যদি একটু গাইডেন্স দিয়ে দাও। এটা শিটসু জেনেটিক একটা সবার যে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু বাচ্চা নেওয়ার সময় অনেক সময় আমরা জানতে পারি না। আমি বলবো এর জন্য আমি শিটসু দেওয়ার সময় বলে দিই যে সব সময় চোখের দিকে নজর রাখতে। এভরিডে আপনি যেমন নিজের দাঁত ব্রাশ করেন তেমন ওর একবার করে চোখ পরিষ্কার করে দেবেন। আপনি ড্রাই টিস্যু ইউজ করুন বা ওয়েট টিস্যু ইউজ করুন, শিটসুর ক্ষেত্রে এটা মাস্ট। আর চেষ্টা করবেন যে একটা নট করে রাখতে, যাতে কোনো রকম ভাবে শিটসুর ফেসের এলাকায় যে চুলটা ওর চোখে কোনো রকম ভাবে হার্ট না করে। ও বারবার ব্লিঙ্ক করতে থাকবে, যে চুলটা আস্তে আস্তে ওর চোখের ভেতরটা চিরে দিতে থাকবে, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। আর আমি বলি উইকলি 2 দিন যে কোনো আই ড্রপ ইউজ করতে, যেটা ওদের চোখ পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়া আপনি চানের সময় যেটা ইউজ করবেন, ব্লু শ্যাম্পু হয়, সেটা 5 মিনিট লাগিয়ে রাখবেন, তাতে ওদের চোখের পাশে যে স্টিং গুলো জমে সেটা উঠে যাবে। এখানে একটা প্রশ্ন আছে, চানের ক্ষেত্রে কি সাজেস্ট করো যে কবে কতদিন পরে করানো উচিত, কতদিনের গ্যাপে করানো উচিত? গরমে আমি বলি সপ্তাহে 2 দিন স্নান করানো উচিত। কত বছর বয়স থেকে বা কত মাস বয়স থেকে? আমি কিন্তু বাচ্চাদের মোটামুটি 55 ডেজ থেকে চান করাই। আচ্ছা। এবার সেখানকার ওয়েদার বুঝে, মানে যিনি নিয়ে যাবেন তাকে সেখানকার জল বা আমার এখানে জলটা যেহেতু আমি বুঝি, তাকে সেখানকার জলটা বুঝে, বা জলটা যদি খুব ঠান্ডা লাগে আমি বলবো হালকা একটু উষ্ণ গরম জলে চান করালে খুব অসুবিধা হয় না। 6 মাস বয়স হয়ে গেলে স্নানের 1 ঘন্টা আগে যদি কোকোনাট অয়েল
অয়েল, না হলে একটু বেটার হলে ভার্জিন কোকোনাট অয়েল 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়ে তারপর আপনি স্নান করান। পার্লারে স্পায়ের দরকার পড়বে না। যেটা একটু আগে তুমি বললে যে ক্যাটারাক্টের ক্ষেত্রে আই ড্রপ ইউজ করতে, তার কোনো এজ গ্যাপ মানে কোনো এজ সাজেশন আছে যে এই এজের পর থেকে? 6 মান্থ, 6 মান্থসের পর আফটার থেকে 6 মান্থ। আইডিয়াল প্রাইসিং যেটা মেজরলি আজকে দিনে হাটে বাজারের বাচ্চা 10,000, 12,000, 8,000 পাওয়া যাচ্ছে। তো এই মানুষের কাছে সেটা সবসময় অ্যাট্রাকটিভ হয়, যেটা নিয়ে আমার সবসময় বক্তব্য থাকে যে আমি সবসময়তেই বলি যে চিপ কোনোদিন বেস্ট হয় না, বেস্ট কোনোদিন চিপ হয় না। সেই জায়গাতেই তোমার মতে আইডিয়াল প্রাইসিং শিটজুর ক্ষেত্রে কি হতে পারে? শিটজু আপনি যখন 8,000 15,000 টাকায় আপনি কোথাও শিটজু পেয়ে যাবেন, আপনি সবার আগে ভাববেন যে আপনি যে বাচ্চাটা নিচ্ছেন সেই বাচ্চাটা মেনটেন করতে তার কত লেগেছে। তাহলে আরো অনেক কম সে আর তার একটা লাভ রেখে আপনাকে দেবে। তাই কমে পাওয়া মানেই যে আপনি খুব ভালো বাচ্চা পাচ্ছেন এমন নয়, এবং সেই বাচ্চাটাও কিন্তু সাফার করছে এদের হাতে। যারা এত কমে দিতে পারে তারা আমার মনে হয় না সেই লেভেলের ফুড দেয়। আমার কাছে বাচ্চারা যেমন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফার্মিনা, রয়্যাল ক্যানিং খেয়েই যায়। আমি যেরকম মেনটেন করি আমাকে সেই অনুযায়ী প্রাইস রাখতে হয়, এবং প্রাইস ডিপেন্ড করে ব্লাড লাইনের উপর এবং কোয়ালিটির উপর। আমি কখনো আমার কাছে প্রাইমন রয়েছে, টার্বো রয়েছে, টার্বো ডটার রয়েছে, সন রয়েছে, টর্নেডো সন রয়েছে। আমি এগুলো যে প্রাইসে কিনেছি এবং আমি যেরকম ভাবে ব্লাড লাইন গুলোকে মেনটেন করছি, আমি কখনোই 10-15 হাজার টাকা আপনাদের এই ব্লাড লাইন দিতে পারবো না। সেই জন্য আমার মিনিমাম প্রাইস আমি স্টার্ট করি 25,000 থেকে। আমি এমন একটা ফ্যামিলি চাই যে ফ্যামিলি মানে এটা হয়তো শুনতে কারুর খারাপ লাগবে, কিন্তু সেই ফ্যামিলিটাই সেই বাচ্চাটাকে অ্যাফোর্ড করতে পারে ইন ফিউচার। এখন কেনার মতো অ্যাফোর্ডেবিলিটি হয়তো আছে, বাট তুমি যেটা দেখো সেটা হচ্ছে যে ফিউচারে কতটা মেনটেন করতে পারছে সেই জায়গাটা আছে কিনা। ভেরি ওয়েল সেট। আমার মনে হয় সেটা সবার দেখা উচিত, শুধু তোমার না, সব ব্রিডারের দেখা উচিত। তাতে এই ধরনের ভবিষ্যতে অ্যাবান্ডন বা যে ইনসিডেন্ট গুলো ঘটছে, আমরা সকাল বিকাল রাত্রিবেলা পোস্ট দেখলেই খুলতে দেখতে পাই আজকে এখানে ছেড়ে দিয়ে গেছে, সেখানে ছেড়ে দিয়ে গেছে। আমার মনে হয় সেই ইনসিডেন্ট গুলোকে অনেক বেশি আটকানো যায়। থ্যাংক ইউ, আজকের মতো এতটাই ছিল। আমি ভিডিও শেষে তোমার থেকে বলবো যে তুমি যদি একটু সবার জন্য বলে দাও তোমার লোকেশন আর তোমার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে, সেটা যদি একটু শেয়ার করে দাও আমার মনে হয় কাজে লাগবে। আমার নাম ঝিল্লি পাল, আমি ব্যারাকপুরে থাকি, একদম ব্যারাকপুর স্টেশনের কাছে। একমাত্র পিওর শিটজু যদি আপনারা নিতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার 6291290481। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি সময় দেওয়ার জন্য। আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে জানাই, আপনারা যারা দেখছেন তাদের যদি কোনো ব্রিড স্পেসিফিক নলেজ বা ব্রিড স্পেসিফিক সাজেশন লাগে, আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার সাথে কনভারসেশন করতে পারেন। চেষ্টা করবো যতটা বেশি সাজেস্ট আপনাদেরকে বা গাইডেন্স দেওয়া যায়। আর এর সাথে যদি মনে হয় আপনার বাড়িতে বাচ্চা আছে, আপনি সাজেশন বা ফ্রিতে একটা টুল ইউজ করতে চাইছেন, তাহলে আমার ফেসবুক গ্রুপটা আপনি জয়েন করতে পারেন। এখান থেকে কিন্তু ফ্রি গ্রুপ, যখন তখন জয়েন করতে পারবেন। আপনারা ওখানে ভেটেরিনারি ডক্টর থেকে শুরু করে ট্রেনার, ডায়েটিশিয়ান এবং বড় ব্রিডার সবাই আছে। তো আপনি সেখানে একটা সাজেশন পেয়ে যাবেন ইজিলি। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন বাট সাবস্ক্রাইব আর শেয়ারটা করেন না, তো কাইন্ডলি করবেন। আপনার পরিচিতর মধ্যে কেউ যদি কিনতে চাইছে শিটজু, তো ডেফিনেটলি আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন বলে ভিডিওটা এখানে শেষ করলাম।